Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা বাক্যতে রূপান্তরিত করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, এইটা হচ্ছে পার্ট 2 এর ক্লাস। আমি এর আগের ক্লাসটি নিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্লাসটি। তোমরা যারা সেই ক্লাসটি মিস করেছো, তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা ক্লাসটি করে আসতে পারো। তো চলো আজকের আলোচনাটি আমরা শুরু করি অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। তো এই অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ শুরু করার পূর্বে তোমাদের কিছু বেসিক রুল জানা দরকার। সেই বেসিক রুলটা হচ্ছে এরকম: অ্যাফার্মেটিভ বাক্যটা যদি কখনো হাবোধক হয়, তুমি যখন ইন্টারোগেটিভ করবে, সেই ইন্টারোগেটিভ করার সময় সেই ইন্টারোগেটিভটা হবে মূলত হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি লক্ষ্য করে দেখো, হি ইজ আ ডক্টর, এখানে কিন্তু ইজ নেইনি, শুধু আমি তার সঙ্গে কিন্তু নট যুক্ত করেছি। এটা হচ্ছে নটের কন্ট্রাক্টেড ফর্ম বা ছোট ফর্ম, ইজেন্ট, তারপরে হচ্ছে বাকি অংশ হি আ ডক্টর। ওকে, বাট যদি অ্যাফার্মেটিভ বাক্যটি নট দিয়ে হয় বা নাবোধক হয় এবং সেটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে কিন্তু আর নট ইউজ করা যাবে না, সেটা শুধু ইন্টারোগেটিভ ফর্মে হবে। এই যে এখানে দেখো তুমি ইজ হি আ ডক্টর, এটা করা হয়েছে। আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, অ্যাফার্মেটিভ বাক্যটাতে যদি হচ্ছে টেন্সের কোনো নিদর্শন পেয়ে যাও, যে সেটা কি প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স, অথবা হতে পারে পাস্ট ইনডিফিনিট, বা যে কোনো টেন্স হয়, তো সেই টেন্স অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসতে হবে। জাস্ট লাইক তুমি এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো যে হি উইশেস টু বি হ্যাপি, সে সুখী হতে চেষ্টা করে, ইচ্ছা করে। এই সেন্টেন্সটা মূলত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা তো জানোই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা ডাজ। তো সেই জন্য মূলত এখানে ডাজ নিয়ে আসা হয়েছে, এবং যেহেতু হচ্ছে এটা অ্যাফার্মেটিভ বাক্য, সেই জন্য নেগেটিভ ফর্ম ডাজেন্ট করা হয়েছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেকেই বলে যে স্যার আসলে ডাজেন্ট না দিয়ে যদি ডাজ নট দেওয়া হয় এটা হবে কিনা? অবশ্যই হবে, এক্ষেত্রে এটা তেমন কোনো ভুল হবে না। টেন্স অনুযায়ী এরপরে সাবজেক্ট, নর্মালি সাবজেক্ট নিচ্ছি, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। আর যদি এটা উইশ না হয়ে উইশড হতো পাস্ট টেন্স, তাহলে তুমি এখানে কি নিতে? ডিডন্ট নিতে। এইভাবে টেন্স বুঝে যে টেন্সে হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তুমি হ্যাভ বা হ্যাজ নিয়ে নেবে, ফিউচার টেন্স বুঝতে পারলে সেখানে শ্যাল বা উইল নিয়ে নেবে। এভাবেই তোমরা করে ফেলবে। এই তিনটি বিষয়ই হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বেসিক বিষয়। এই তিনটি রুলই হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করার বেসিক রুল, তোমরা একটু মনে রাখবে। এবার চলো আমরা মূল আলোচনা শুরু করি। আচ্ছা, রুল 1 দেখো। রুল 1টা হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে তুমি নেভার এই শব্দটি দেখতে পাও, তো যদি ইন্টারোগেটিভ করো তাহলে সেক্ষেত্রে তোমাকে এভার শব্দটি নিয়ে আসতে হবে। আর যথারীতি যেহেতু তুমি ইন্টারোগেটিভ করছো, আর ইন্টারোগেটিভে অবশ্যই তোমাকে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্যটি তুমি লক্ষ্য করো, আই নেভার গো দেয়ার। এটাকে তুমি যখন ইন্টারোগেটিভ করবে তখন কি করবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেই জন্য তুমি শুরুতে ডু নিয়ে এসেছো, এবং তারপরে সাবজেক্ট, এবং এই নেভার তুলে দিয়ে তুমি ওটার পরিবর্তে কি দিয়েছো? এভার দিয়েছো। এই জায়গাটা হচ্ছে মূলত মনে রাখার মতো জায়গা, বাকি যা আছে তাই বসে গেছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ওকে, এরপর দেখবো হচ্ছে রুল 2। নাথিং থাকলে আমরা যখন ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে আমরা এনিথিং দিয়ে দেবো, অ্যান্ড লাস্ট অবশ্যই কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, এই হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, সেটা হচ্ছে হি হ্যাজ নাথিং টু সে রিগার্ডিং দিস। তার এই সম্বন্ধে বলার কিছুই নেই। এটাকে তুমি যখন ইন্টারোগেটিভ করতে চাচ্ছ, সেক্ষেত্রে কি করবে? নর্মালি যেটা বলেছিলাম যে ভার্ব তো সামনে চলে আসবে, আর তারপরে সাবজেক্ট, হ্যাঁ বসে গেছে, এরপর নাথিং, যে নাথিং আছে সেই নাথিং তুলে দিয়ে সেই জায়গাটা আমরা কি দিচ্ছি? এনিথিং দিচ্ছি। তুমি লক্ষ্য করে দেখো, নাথিং তুলে দিয়ে আমি এনিথিং দিয়েছি, আর পরে কিন্তু কোনো পরিবর্তন করিনি, যা আছে তাই দিয়ে দিয়েছি, অ্যান্ড লাস্টে একটি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। এই হচ্ছে নাথিং থাকলে এনিথিং এর ইউজ। আচ্ছা, এবার দেখবো আমরা রুল 3। সেটা হচ্ছে, যদি কখনো তুমি অ্যাফার্মেটিভ বাক্যে দেখতে পাও এভরিবডি, এভরিওয়ান, অল, তাহলে ইন্টারোগেটিভটা হবে তোমার হু দ্বারা শুরু, এবং এরপরে ডু, ডাজ এবং ডিড টেন্স অনুযায়ী তুমি এটা ব্যবহার করবে, এবং তারপরে নট, এরপর ভার্ব থেকে বাকি অংশ, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্যটি তুমি দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো এভরিবডি আছে, এটাকে তুমি ইন্টারোগেটিভ করতে চেয়েছো, সো শুরুতে অবশ্যই তোমাকে কি নিতে হবে? একটি হু নিতে হবে। এরপরে ওয়ান্টস, এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য তোমাকে কি নিতে হয়েছে? ডাজ নট নিতে হয়েছে। তারপরে বাকি যা আছে
তাই বসে গেছে, কোনো পরিবর্তন হয়নি। যদি এখানে ওয়ান্টস না হয়ে ওয়ান্টেড হতো তাহলে তোমাকে এখানে ডিড নট নিতে হবে। আই হোপ বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখবো আমরা রুল 4। এক্ষেত্রে তুমি যদি এই 3টি শব্দ দেখতে পাও, নোবডি, নান, নো ওয়ান, তুমি লক্ষ্য করে দেখো রুল 3-তে তুমি যেগুলো দেখেছিলে সেগুলো হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল, ওগুলো ছিল হচ্ছে হাবোধক। বাট রুল 4-এ তুমি যে শব্দগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলোই হচ্ছে নাবোধক। নোবডি, নান, নো ওয়ান, এই 3টি শব্দ থাকলে সেক্ষেত্রেও তুমি হু নেবে। আর এক্ষেত্রে তোমাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে শেষের অংশের কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই। কিন্তু রুল 3-তে কি করেছিলাম মনে আছে তোমার, যে হুইয়ের পরে কিন্তু আমি ডু নট, ডাজ নট অথবা ডিড নট নিয়েছিলাম। কিন্তু নোবডি, নান, নো ওয়ান থাকলে পরবর্তীতে আর নেগেটিভ করা লাগবে না, এটাই স্বাভাবিক। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটি তুমি দেখো, নোবডি বিলিভস আ ডিসঅনেস্ট পারসন। কোনো ব্যক্তি একজন অসৎ মানুষকে পছন্দ করে না। এখানে স্টার্ট হয়েছে কি দ্বারা, নোবডি দ্বারা, এই যে নোবডি। সো নোবডি থাকলে আমাকে কি নিতে হবে, হু নিতে হবে, এই যে হু নিয়েছি। সো নোবডি পরিবর্তে জাস্ট হু নিতে হবে, আর কোনো পরিবর্তন করা লাগবে না। তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে শুরু করে যা আছে তাই বসে গেছে, অ্যান্ড লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এই কোয়েশ্চেন মার্কের ব্যাপারে আমি তোমাদেরকে বলি, অনেক স্টুডেন্টই দেখা যায় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই পরিবর্তনটুকু করতে পারে কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা মিস করে ফেলে, পরীক্ষায় হয়তো বা দিয়ে ফেলে না। তোমরা অবশ্যই এই চিহ্নর ব্যাপারে কেয়ারফুল হবে। চিহ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে চেনা যায় না। ওকে, এবার দেখবো আমরা 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে এভরি প্লাস নাউন যোগে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে শুরুতে আমরা নিয়ে আসবো ইজ দেয়ার এনি, তারপরে বাকি জিনিসটা কি এটা আমি বোঝাচ্ছি, এরপরে হু নেব এবং পরে অংশটাকে করে দেব নেগেটিভ এবং যথারীতি সবশেষে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটা তুমি দেখো, এভরি পারসন, তার মানে এভরি প্লাস নাউন যোগে যখন কোনো সেন্টেন্স থাকবে, এভাবে এভরি পারসন হতে পারে, এভরি ম্যান হতে পারে, এভরি বয় হতে পারে, এরকম এভরি যোগে যদি কোনো সেন্টেন্স হয় এবং তার সঙ্গে যদি নাউন লাগানো থাকে তাহলে আমাদের কোন রুলটা ফলো করতে হবে, এইটা। সো শুরুতে আমরা কি নিয়ে নেব, ইজ দেয়ার এনি, তারপরে ডট ডট মানে হচ্ছে এই যে এভরির পরে যে নাউনটি ছিল সেই নাউনটি, ওকে, তারপরে হচ্ছে হু, এই যে হুটা নিলাম এবং তারপরে আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে কি, যেহেতু এখানে ওয়ান্টস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমাদের এখানে ডাজ নট করতে হয়েছে। যদি ওয়ান্টেড হতো তাহলে আমি ডিড নট করতাম। তারপরে ডাজ নট ওয়ান্ট, এই যে এটুকু বসলো এবং সব শেষে টু বি হ্যাপি। ওকে, এটা হচ্ছে রুল। এরপরে দেখবো আমরা 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয়, অ্যাফার্মেটিভ বাক্য দেয়ার দ্বারা শুরু হয়, তার কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ ফরম্যাটটা হবে মূলত হোয়াট দিয়ে। আচ্ছা, আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করি। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে কখনো দেয়ার ইজ নো ইউজ অফ ইট, আই মিন দেয়ার দিয়ে যদি কোনো বাক্য থাকে তার শুরুতে আমাদের নিতে হবে হোয়াট, তারপরে বাকি যা আছে তাই বসিয়ে দেবো আমরা। শুধু পার্থক্য হচ্ছে এখানে যে নো ছিল সেই নোটাকে আমরা বাদ দিয়েছি। নো অবশ্যই থাকবে না, কারণ আমরা তো এটা সবাই জানি যে অ্যাফার্মেটিভে যদি কখনো নো বা নেগেটিভ থাকে ইন্টারোগেটিভ করার সময় সেই নো বা নেগেটিভের কিছু বসে না, নর্মালি আমরা নোটাকে তুলে এখানে দা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখবো আমরা 7 নাম্বারটা। 7 নাম্বারটা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে ইট ইজ নট মেটার থাকে এবং তারপরে কোনো কনজাংশন থাকে তাহলে এটার ইন্টারোগেটিভটা হবে হোয়াট দো দিয়ে এবং যথারীতি লাস্টে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটি এরকম, ইট ইজ নট মেটার ইফ হি ফরগেটস টু ডু ইট। এটাতে কোনো যায় আসে না যদি সেটা করতে ভুলে যায়। এখন দেখো আমি যখন ইন্টারোগেটিভ করেছি তখন কি করেছি, ইট ইজ নট মেটার ইফ, এই যে ইট ইজ নট মেটার এবং তারপরে হচ্ছে কনজাংশন, এই যে কনজাংশন এই পর্যন্ত। সো এখান থেকে শুরু করে এই কনজাংশন পর্যন্ত তুলে দিয়ে আমি শুরুতে নিয়েছি হোয়াট দো, এটাই নেওয়ার কথা এবং তারপরে কিন্তু যা আছে তাই বসিয়ে দিয়েছি, কোনো পরিবর্তন হয়নি এবং সবশেষে একটি কোয়েশ্চেন মার্ক। অবভিয়াসলি এটা ব্যতিক্রম নিয়ম এবং তোমাদের অনেকেরই হয়তো বা জানা নেই, তোমরা অবশ্যই নোটগুলো তুলে রাখবে খাতায়। এবং আজকে আলোচনা আমাদের লাস্ট নাম্বার রুল হচ্ছে রুল 8, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট রুল তোমাদের জন্য। কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও তুমি কিভাবে করবে। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু সেন্টেন্সের সংখ্যা থাকে মূলত 2টি। তো একটি সেন্টেন্স থাকলে তো কিভাবে করতে হয় সেটা তো প্রথম থেকে 7 নাম্বার রুল পর্যন্ত সবগুলোতেই তোমরা দেখলে, বাট 8 নাম্বারে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আই মিন যেখানে 2টি সেন্টেন্স থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে তার প্যাটার্নটা কি, ফার্স্টে ইন্টারোগেটিভ করতে হবে, তারপরে অ্যাসার্টিভ রাখতে হবে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, ব্যাপারটা উদাহরণের মাধ্যমে সম্ভবত একটু বেশি ক্লিয়ার করা যাবে।
ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ বাক্যটা একটা ধরো এরকম যে ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এই কথাটাকে তুমি আরেকভাবে বলতে পারো, সেটা হচ্ছে আই শ্যাল গো, আমি যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। বোথ আর রাইট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার তুমি যখন ইন্টারোগেটিভ করবে, সেই ইন্টারোগেটিভের নিয়মটা কি? ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হবে সবসময় প্রিন্সিপাল ক্লজটাকে। সো প্রিন্সিপাল ক্লজ এখানে কোনটা? আই শ্যাল গো। তো আই শ্যাল গোটাকে তোমার শুরুতে নিয়ে চলে আসতে হবে, মনে মনে শুরুতে ভাবতে হবে। সো আই শ্যাল গো এইটুকু যদি তুমি হচ্ছে ইন্টারোগেটিভ করো তাহলে হয়ে যাবে শ্যালের নেগেটিভ ফর্ম হচ্ছে মূলত শান্ট, কন্ট্রাক্টেড বা ছোট ফর্ম হচ্ছে মূলত শ্যাল থেকে শান্ট হয়ে যায়, আর উইল থেকে ওন্ড হয়ে যায়। তোমরা যারা জানো না একটু জেনে রাখো, শ্যাল থেকে শান্ট আর উইল থেকে হচ্ছে ওন্ড। তো এখানে শ্যালের নেগেটিভ ফর্ম কোয়েশ্চেন মার্ক করার জন্য শুরুতে নিয়ে এসে আমরা শান্ট করেছি, তারপরে এই হচ্ছে আই এবং তারপরে গো, এই যে গো বসে গেছে, এবং অবভিয়াসলি এই যে কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে বলছি বাকিটা শেষে দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে তোমরা কি বিষয় শিখলে? যে যখনই এরকম কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তুমি সর্বদাই প্রিন্সিপাল ক্লজটাকে প্রথমে ইন্ট্রোডাক্টিভ করবে এবং অবভিয়াসলি সেটা শুরুতে তুমি লিখবে, আর বাকি যেটা থাকবে সেটাকে তুমি শেষে নিয়ে যাবে। যেমন দেখো এটার কিন্তু আরেকটা স্ল্যাশ দিয়ে আরেকটি প্যাটার্ন দেওয়া আছে, যেমন আই শ্যাল গো ইফ ইউ কাম। এক্ষেত্রে কি? এক্ষেত্রে ইফ ইউ কামটা তো শেষই থাকবে, যে শেষই থাকবে, এক্ষেত্রে অত জটিলতা হবে না। আই শ্যাল গোটাকে তো তুমি নর্মালি হচ্ছে ইন্ট্রোডাক্টিভ করবে। প্রবলেমটা হয় তখন যখন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে শুরুতে আর প্রিন্সিপাল ক্লজ থাকে শেষে। অনেকে এটা বুঝতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে এইটাকে আসলে অনেকে ইন্ট্রোডাক্টিভ করে ফেলে। ওকে, সো তোমরা যে বিষয়টি মনে রাখবে যে ফার্স্টে ইন্ট্রোডাক্টিভ করবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে, আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটাকে শেষে বসিয়ে দেবে। ইংলিশ গ্রামারে এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার রুল একটা আছে এবং সেটার নাম হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন। এটাকে বলা হয় মূলত ইমবেডেড কোয়েশ্চেন বা সম্প্রসারিত প্রশ্ন। এটাই হচ্ছে মূলত ইমবেডেড কোয়েশ্চেন। তো এই ছিল আমার আজকের আলোচনা, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইন ফিউচারেও এই জাতীয় আরও অনেক টপিক, গ্রামারে অনেক লেসন পেতে চাও, অ্যাডমিশন টেস্টে ফুল সাপোর্ট আমার চ্যানেল থেকেই পেতে চাও, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই পরবর্তী আরও একটি নতুন লেসন নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।